আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে একটা দেশের সম্পদ কিভাবে পাচার হয়ে যেতে পারে? এটা আমাদের অর্থনীতির এক কঠিন বাস্তবতা। চলুন আজকে একদম সহজ একটা উদাহরণের মাধ্যমে এই জটিল বিষয়টা আমরা বুঝে ফেলি। তো মূল প্রশ্নটা হলো, এই যে আন্তর্জাতিক বাণিজ্য, এর পর্দার আড়ালে আসলে কিভাবে একটা দেশের সম্পদ পাচার হয়ে যায়? চলুন এই রহস্যটাই আজ সমাধান করা যাক। আজকে আমরা কয়েকটা ধাপে এগোবো। প্রথমে দেখব সাধারণ বাণিজ্য কিভাবে কাজ করে, তারপর দেখব কিভাবে এটাকে দুর্নীতির একটা হাতিয়ার বানানো হয়, এরপর জানব অর্থ পাচার আসলে কি আর এর প্রভাব আমাদের সবার ওপর কিভাবে পড়ে, আর সবশেষে থাকবে একটা জরুরি কথা। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, এই জালিয়াতিটা বোঝার আগে আমাদের জানতে হবে যে একটা স্বাভাবিক, স্বচ্ছ এবং বৈধ বাণিজ্য আসলে কিভাবে কাজ করে। চলুন আমরা বাংলাদেশের জাতীয় সম্পদ দিয়ে শুরু করি। শুধু একবারের জন্য ধরে নিন আমাদের দেশে মোট 10 মেট্রিক টন পেঁয়াজ আছে। হ্যাঁ, এই সাধারণ পেঁয়াজ দিয়েই আমরা পুরো বিষয়টা বুঝে ফেলব। এখন ধরুন একজন সৎ ব্যবসায়ী সিদ্ধান্ত নিলেন যে তিনি এই 10 মেট্রিক টন থেকে 5 মেট্রিক টন পেঁয়াজ বিদেশে রপ্তানি করবেন। তখন আন্তর্জাতিক বাজারে প্রতি টন পেঁয়াজের দাম চলছে $1000। তাহলে খুব সহজ হিসাব, 5 মেট্রিক টনের মোট দাম দাঁড়ায় $5000। এই যে রপ্তানিটা হলো, এর ফলে দেশের জন্য খুব ভালো একটা ব্যাপার ঘটল। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে, সেখানে ঠিক $5000 যোগ হয়ে গেল। তার মানে আমাদের অর্থনীতি আরও একটু শক্তিশালী হলো। সবকিছু একদম নিয়ম মতোই হলো। কিন্তু কি হবে যদি এই সাধারণ বাণিজ্যটাকে কেউ দুর্নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে? চলুন এবার গল্পের দ্বিতীয় অংশে যাওয়া যাক, যেখানে একজন অসাধু ব্যবসায়ী মাঠে নামবেন। তো এবার মাসুদ নামের একজন অসৎ ব্যবসায়ী ভাবলেন যে তিনি বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করবেন। এবার দেখুন চালাকিটা কোথায়। মাসুদ কাগজপত্রে দেখালেন যে তিনি $5000 দিয়ে 5 মেট্রিক টন পেঁয়াজ কিনছেন, কিন্তু তিনি আসলে বিদেশি বিক্রেতার সাথে একটা গোপন চুক্তি করে মাত্র 2 মেট্রিক টন পেঁয়াজ নিলেন, আর বাকি 3 মেট্রিক টনের টাকাটা বিদেশে রেখে দিলেন। হয়তো তিনি দেশে বললেন এই পেঁয়াজগুলো বিশেষ অর্গ্যানিক বা খুবই উচ্চমানের, তাই দাম বেশি। এই যে প্রতারণামূলক আমদানি, এটার জন্য মাসুদ ব্যাংক থেকে পুরো $5000 নিলেন। ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে $5000 দেশের বাইরে চলে গেল। তাহলে শেষ পর্যন্ত কি হলো? দেশের রিজার্ভে একবার $5000 এসেছিল, আবার $5000 চলে গেল, মানে রিজার্ভ আগের জায়গাতেই ফিরে এলো। কিন্তু এর আড়ালে যে ক্ষতিটা হয়ে গেল তা হলো দেশটা স্থায়ীভাবে 3 মেট্রিক টন পেঁয়াজ হারালো। এই সম্পদটা কিন্তু আর কখনো ফিরে আসবে না। দেশের আসল ক্ষতিটা ঠিক এখানে। মাসুদ এই যে কাজটা করলেন, অর্থনীতির ভাষায় একেই বলে অর্থ পাচার বা মানি লন্ডারিং। চলুন এর পেছনের কৌশলগুলো আরেকটু ভালোভাবে জেনে নিই। প্রথম আর সবচেয়ে পরিচিত কৌশলটার নাম হলো ওভার ইনভয়েসিং। এর মানে হলো যখন কোনো কিছু আমদানি করা হয় তখন সেটার আসল দামের চেয়ে কাগজপত্রে অনেক বেশি দাম দেখানো হয়। আমাদের গল্পে মাসুদ কিন্তু ঠিক এই কাজটাই করেছেন। কম দামের জিনিস কিনে বেশি দাম দেখিয়ে বাকি টাকাটা বিদেশে পাচার করে দিয়েছেন। আবার এই ঠিক উল্টো একটা প্রক্রিয়াও আছে, সেটার নাম আন্ডার ইনভয়েসিং। এক্ষেত্রে যখন কোনো কিছু রপ্তানি করা হয় তখন সেটার আসল দামের চেয়ে কম দাম দেখানো হয়। যেমন ধরুন একজন ব্যবসায়ী $5000 পণ্য বিদেশে বিক্রি করলেন, কিন্তু দেশে আনলেন মাত্র $2000, আর বাকি $3000 তিনি বিদেশের কোনো অ্যাকাউন্টে রেখে দিলেন। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন বিষয়টা আসলে কি। অর্থ পাচার মানে কিন্তু সবসময় সুটকেসে বা কন্টেইনারে ভরে টাকা বিদেশে নিয়ে যাওয়া নয়। আসল খেলাটা হয় বাণিজ্যের মূল্যকে নিয়ে। এই মূল্যকে কৌশলে বাড়িয়ে বা কমিয়ে দেখিয়েই দেশের সম্পদ বিদেশে সরিয়ে ফেলা হয়। এখন প্রশ্ন হলো, এই যে একটা অদৃশ্য অপরাধ, এটা কিভাবে আমাদের মতো সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করে? চলুন দেখি এই অর্থ পাচারের আঘাতটা আমাদের সবার ওপর ঠিক কিভাবে এসে পড়ে। এর প্রভাবগুলো কিন্তু খুবই মারাত্মক। প্রথমত, দেশের জাতীয় সম্পদ চিরতরে হারিয়ে যায়। এর ফলে আমাদের টাকার মান কমে যায়, আর যখনই টাকার মান কমে তখনই মূল্যস্ফীতিই বাড়ে, মানে জিনিসপত্রের দাম বেড়ে যায়, যা সরাসরি আপনার আমার জীবনযাত্রার খরচ বাড়িয়ে দেয়। আর মনে রাখতে হবে, পাচার হওয়া এই টাকাটা প্রায় সবসময় দুর্নীতি বা অন্য কোনো অপরাধের মাধ্যমে আয় করা কালো টাকা। আর যে ব্যাংকগুলো এই টাকাটা ঋণ হিসেবে দিয়েছিল, টাকাটা ফেরত না আসায় তারাও কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই চার্টটা একটু দেখুন, বিষয়টা খুব সহজ। যখন দেশের মোট সম্পদ কমে যায় কিন্তু বাজারে টাকার পরিমাণ আগের মতোই থাকে, তখন আসলে প্রতিটি টাকার কেনার ক্ষমতা কমে যায়। আরও সহজ করে বললে, আপনার পকেটে যে টাকাটা আছে সেটা দিয়ে আপনি আগের চেয়ে কম জিনিস কিনতে পারবেন। আর এটাই হলো মূল্যস্ফীতি, যা আমাদের সবার জীবনকে কঠিন করে তোলে। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাতে পারি। এই পুরো বিষয়টা নিয়ে আমাদের সবার মধ্যে সচেতনতা তৈরি হওয়াটা খুব জরুরি। একটা কথা সব সময় মনে রাখবেন, যারা অর্থ পাচার করে তারা আসলে আমার
আপনার, এই দেশের এবং পুরো সমাজের শত্রু। তারা নীরবে আমাদের সবার ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে। সবশেষে আমার একটা প্রশ্ন আপনাদের সবার কাছে। এই যে একটা অদৃশ্য অর্থনৈতিক ক্ষতি যা প্রতিনিয়ত আমাদের দেশকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে, এ বিষয়টা নিয়ে আমরা আসলে কতটা সচেতন?